মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এর মাধ্যমে ৭২-এর সংবিধানের সমাধি রচিত হবে, অপ্রাসঙ্গিক হয়ে যাবে আওয়ামী লীগ। রোববার দুপুরে রাজধানীর বাংলা মোটরে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন ঘোষণা করতে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঘোষণাপত্রে কি কি থাকবে তা জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন। ঘোষণাপত্রের বিস্তারিত তুলে ধরেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। বলেন, জুলাই গণ অভ্যুত্থানের যে ঘোষণাপত্র পাঠ করা হবে তা বাংলাদেশের একটি লিখিত দলিল হয়ে থাকবে। আমাদের এই জুলাই বিপ্লবের সামগ্রিক বিষয়গুলো একটি ঘোষণাপত্রে লিখিতভাবে লিপিবদ্ধ থাকা প্রয়োজন। আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই ঘোষণাটি আমাদের সামগ্রিকভাবে পুরো বাংলাদেশের একটি লিখিত দলিল হিসেবে থাকবে। ছাত্র নেতাদের আশা, মঙ্গলবার শহীদ মিনারে জড়ো হবে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্বজন, বৈষম্য বিরোধী সর্বস্তরের মানুষ। মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে গণমানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী ঘোষণাপত্র তৈরি করা হয়েছে। ২৪-এর রক্ত ঝরা, ২৪-এর শহীদদের রক্তকে বৃথা যেতে দিতে চাচ্ছি না। আমরা মনে করি আমাদের এই ২৪-এর রক্ত ঝরানোর মধ্য দিয়েই, শহীদদের রক্তের বিনিময়েই নতুন বাংলাদেশ পুনর্গঠিত হতে হবে। সংবাদ সম্মেলনে হাসনাত আব্দুল্লাহ বলেন, ৫ আগস্টই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করা উচিত ছিল, তাহলে ষড়যন্ত্র করার সুযোগ পেত না পতিত আওয়ামী লীগ সরকার। আমরা যে যাদেরকে উৎখাত করেছি বিদেশে বসে, তারা ষড়যন্ত্র করেই যাচ্ছে এবং এটা এক ধরনের লেজিটিমেসিকে প্রশ্ন করছে। এই যে ফেসিবাদের বিরুদ্ধে মানুষ দাঁড়িয়েছে, এই বিরুদ্ধে দাঁড়ানোকে সেখানে হচ্ছে আমরা চাই স্বীকৃতি দেওয়া হোক। যেখান থেকে এক দফার ঘোষণা দেওয়া হয়েছে, ঠিক সেই জায়গা থেকে মুজিববাদী ৭২-এর সংবিধানের কবর রচিত হবে। ২০০০ শহীদ ও ২০,০০০-এর বেশি আহতের রক্তের উপর তৈরি হয়েছে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের অধ্যায়। বঞ্চিত করে রাখা হয়েছে। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ৩১শে ডিসেম্বরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের বিষয়টি স্পষ্ট নয়। এতে সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। এ সময় উপপ্রেস সচিব জানান, সচিবালয়ে আগুনের ঘটনায় সংগ্রহ করা আলামত পরীক্ষার জন্য পাঠানো হবে বিদেশে। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করা হবে ৩১ ডিসেম্বর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এমন ঘোষণার পর থেকেই নানা মহলে চলছে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া। কি থাকছে ঘোষণাপত্রে, এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। তবে এই ঘোষণাপত্র প্রকাশের সঙ্গে সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে সাফ জানালেন প্রেস সচিব। আমাদের গভর্নমেন্টের কোনো না, আমরা এর মধ্যে এই গভর্নমেন্টের সাথে এটার কোনো সম্পৃক্ততা নাই। যারা এটাকে প্রাইভেটলি, যারা এটাকে সাপোর্ট করছেন, এটা প্রাইভেট ইনিশিয়েটিভকে সাপোর্ট করছেন, এটার মধ্যে আমাদের গভর্নমেন্টের কোনো সম্পৃক্ততা নাই। সংবাদ সম্মেলনে জানানো হয়, সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্তের প্রাথমিক প্রতিবেদন সোমবার প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে। অগ্নিকাণ্ডের বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে, সেগুলো বিদেশে পাঠিয়ে পরীক্ষার উদ্যোগ নিয়েছে সরকার। ওনারা আলামতগুলো সংগ্রহ করেছেন, এর মধ্যে কিছু কিছু আলামত ওনারা প্রয়োজন মনে করছেন যে একেবারে সঠিক ফলাফলটা পাওয়ার জন্য বাংলাদেশের বাইরে থেকে এই আলামতগুলো যদি পরীক্ষা নিরীক্ষা করা হয়, তাহলে এই বিষয়ে নিঃসন্দেহ হওয়াটা ওনাদের জন্য সহজতর হবে। তদন্ত প্রতিবেদনটা ওনারা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে জমা দেবেন। মাননীয় প্রধান উপদেষ্টাই সিদ্ধান্ত নেবেন যে আসলে এই তদন্ত প্রতিবেদন নিয়ে পরবর্তীতে উনি কী করবেন। এ সময় দাবি করা হয়, সচিবালয়ে প্রবেশে সাংবাদিকদের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়নি। সরকার মনে করে সাংবাদিকদের বাইরেও অনেকের কাছে কার্ড থাকায় সেগুলো তদবিরে ব্যবহার করা হচ্ছে। একটা ভুল বোঝাবুঝি থেকে হয়েছে, আমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ জানিয়েছেন যে শেখ হাসিনার গ্রাফিতি মোছা নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে বলে জানায় প্রেস উইং। জুলাই আগস্ট গ্রাফিতি সংরক্ষণ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়। আর ওইটাকে ঘৃণাস্তম্ভ হিসেবে ঘোষণা করা হবে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাতিল নয়, ৭২-এর সংবিধান সংশোধন করা যেতে পারে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রোববার দুপুরে নয়াপল্টনে এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। ছাত্রনেতার মন্তব্যের প্রতিক্রিয়ায় মির্জা আব্বাস বলেন, সংবিধানে অসংলগ্ন কিছু থাকলে তা বাতিলযোগ্য। ৭২-এর সংবিধান সংশোধন হতে পারে, তবে কবর দেওয়ার কথা বলা ঠিক নয়। তিনি আরও মন্তব্য করেন, ছাত্র জনতার আন্দোলনে রাজনৈতিক দলগুলোর অবদানকে অস্বীকার করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।
তারা সব কৃতিত্ব এককভাবে নিজেদের করে নিতে চায়। এই চেষ্টা করলে বিভেদ সৃষ্টি হবে বলেও মন্তব্য করেন তিনি। মির্জা আব্বাস অভিযোগ করেন, আগুনের ঘটনায় ইন্ধন দেওয়া হয়েছে সচিবালয় থেকেই। শহীদের রক্তের দিয়ে লেখা যে সংবিধান, সেই সংবিধানকে যখন কবর দেওয়ার কথা বলা হয় তখন কিন্তু আমাদের কষ্ট লাগে। ওই সংবিধানে যদি খারাপ কিছু থাকে নিশ্চয়ই সেটা বাতিলযোগ্য। যদি নতুন করে সংবিধান লিখতে হয় তাও তো লিখতে হবে আগের অমুক সালের সংবিধান বাতিল করে এই সংবিধান জারি করা হলো। সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞার তীব্র প্রতিক্রিয়ার পর এবার অবস্থান বদলালো সরকার। অস্থায়ী পাস নিয়ে আজ থেকে সচিবালয়ে ঢুকতে পারবেন সাংবাদিকেরা। রোববার দুপুরে সচিবালয়ে এই কথা জানান তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড পুনঃমূল্যায়ন করা হচ্ছে। সচিবালয়ে রোববার সরকারের উপদেষ্টা ও সচিবরা গাড়ি নিয়ে প্রবেশ করলেও অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা ডিজিটাল পাস দেখিয়ে পায়ে হেঁটে যান নিজ নিজ দপ্তরেই। এদিকে গাড়ি ঢুকতে না পারায় সচিবালয়ের সামনে সড়কে রাখায় তৈরি হয় জটলা। আমরা পূর্বে কোনো নির্দেশনা পাইনি, এখন হোন্ডা নিয়ে ভিতরে ঢুকতে পারতেছি না। এখন আমরা বাইক নিয়ে নিরাপদে অফিস করব না বাইক পাহারা দেব, আর এরা তো দায়িত্বও নিবে না একটা বাইকের। এদিন খবর সংগ্রহের জন্য প্রবেশ করতে না পারলেও সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠনের নেতাদের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক করেন তথ্য উপদেষ্টা। পরে সচিবালয়ের সামনের ফুটপাতে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি। আবেদনের ভিত্তিতে নীতিমালা অনুযায়ী নতুন করে আবার স্থায়ী পাসের ব্যবস্থাটি করব এবং সেই সময় পর্যন্ত একটা সীমিত সংখ্যা একটা অস্থায়ী পাস আগামীকাল থেকে দেওয়া হবে। সেক্ষেত্রে নীতিমালাতে আমরা কিছু পরিবর্তন আনব। সাংবাদিক নেতারা জানান, সোমবার থেকে অস্থায়ী কার্ড নিয়ে খবর সংগ্রহ করতে হবে। তবে শিগগিরই স্থায়ী অস্থায়ী কার্ডের জন্য সব গণমাধ্যমের কাছে আবেদন চাওয়া হবে। বিএসআরএফের যারা সদস্য আছেন তাদের তো তালিকা আমাদের কাছে আছেই। এর বাহিরে যারা এখানে আমাদের সদস্য না, আপনারা এখানে কাজ করেন, প্রত্যেকেই যার যার পিআরও যারা আছেন বিভিন্ন মন্ত্রণালয়ে যে যার বিটে কাজ করেন, তাদের যে মন্ত্রণালয়ের যে পিআরও আছেন, পিআরওর সাথে যোগাযোগ করলে আপনাদের নাম এবং ঠিকানা দেওয়া হলে আপনাদের প্রতিষ্ঠানের এবং আপনার নাম, হাউজের নাম দেওয়ার পরপরই তারা অস্থায়ী পাস রেডি রাখবেন। এদিকে আগুনে ক্ষতিগ্রস্ত ভবন থেকে আলামত সংগ্রহ করেছেন তদন্তকারীরা। ক্ষতিগ্রস্ত বিভিন্ন মন্ত্রণালয়ের অফিসগুলোর কার্যক্রম নগর ভবন সহ অন্যান্য স্থান থেকে চলছে। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে না বুঝতে পেরেছে অন্তর্বর্তী সরকার। তারপরও কেন কোনো হঠকারী পদক্ষেপ নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন উপদেষ্টা মাহফুজ আলম। রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক অনুষ্ঠান শেষে তিনি আরও বলেন, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রেখে সব রাষ্ট্রের সাথে সম্পর্ক হতে হবে বাস্তবসম্মত। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগে বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। কাঠগড়ায় দাঁড় করাতে শেখ হাসিনাকে ফেরত চেয়ে 15 ডিসেম্বর দিল্লিকে চিঠি দেয় ঢাকা। তার কোনো জবাব দেয়নি ভারত। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অপেক্ষার সময় পেরোলেই দেয়া হবে তাগাদাপত্র। এমন আলোচনার মধ্যেই 27 ডিসেম্বর ভারতীয় গণমাধ্যমে প্রকাশ হয় শেখ হাসিনাকে ফেরত দেওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংলাপ শেষে উপদেষ্টা মাহফুজ আলমও বলেন, বিষয়টি বুঝতে পেরেছে অন্তর্বর্তী সরকার, তবে এই নিয়ে কোনো হঠকারী পদক্ষেপ নেওয়া হবে না। একটা পলিটিক্যাল ডিসিশন ওনারা নিয়েছেন যে ওনাকে ফেরত দেবেন না, বা এটা আমরা শুনতে পাচ্ছি। কিন্তু রাষ্ট্রের জায়গা থেকে আমাদের যেটা দরকার, সেটা আমি যেটা বলছি, আমি একটা কথাই বলেছি, সেটা হচ্ছে প্র্যাগম্যাটিজম দরকার। কোনো রকম হঠকারিতা আমরা করতে পারি না। আমাদের রাষ্ট্রের সার্বভৌমত্ব, আমাদের জাতীয় নিরাপত্তা এবং আমাদের অখণ্ডতা, এটা হচ্ছে আমাদের ন্যাশনাল ইন্টিগ্রিটি, ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সোভরেনিটি। এই জিনিসগুলো হচ্ছে আমাদের জন্য প্রাইম। পরে মাহফুজ আলম জানান, আওয়ামী লীগ পররাষ্ট্র নীতিতে দেশের চেয়ে দলকে বেশি গুরুত্ব দিয়েছে। সেই অবস্থার পরিবর্তন চায় অন্তর্বর্তী সরকার। গত সরকার হঠকারিতার চেয়ে যেটা বেশি করেছে সেটা হচ্ছে যে এক ধরনের নতজানু একটা পররাষ্ট্রনীতি তারা নিয়েছে। আর আমাদের সরকারের জায়গা থেকে আমরা চেষ্টা করছি প্র্যাগম্যাটিজমের জন্য। যদি আমাদের কোনো রকম হঠকারিতা বা কোনো রকম
ভুল থাকে সেটা আমরা শুধরানোর চেষ্টা করি, কিন্তু এটা হচ্ছে আমাদের মোটামুটি আমাদের সরকারের দৃষ্টিভঙ্গি। যদি আমরা দেখি যে কোনোভাবে আমাদের কোনো কাজের কারণে আমরা এটা মনে করি যে বাংলাদেশ রাষ্ট্রের জায়গা থেকে এটা কোনোভাবে গুরুতর হয়ে উঠছে, আমরা সেই ক্ষেত্রে রেস্ট্রেন্ট অবলম্বন করি এবং আমরা চেষ্টা করি যে বাংলাদেশের স্বার্থটাকে সবার আগে রাখার জন্য। জানতে চাওয়া হয় ফ্যাক্ট ফাইন্ডিং মিশনে জুলাই আগস্ট গণহত্যার পূর্ণাঙ্গ তথ্য দিতে দেরির কারণ। উপদেষ্টা ও পররাষ্ট্র সচিব জানান, এ নিয়ে সংলাপে কোনো আলোচনা হয়নি। আজকের এখানে এটা আলোচনা হয়নি। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জানুয়ারি থেকে 30,000 এবং জুলাই থেকে 35,000 টাকা মাসিক ভাতার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেনি চিকিৎসকেরা। জানুয়ারি থেকেই 35,000 টাকা ভাতা চান তারা। দাবি পূরণ করে প্রজ্ঞাপন জারি হলেই আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করা হবে বলেও জানিয়েছেন চিকিৎসকেরা। এদিকে রোববার শাহবাগে তাদের অবস্থানের কারণে ব্যাহত হয় যান চলাচল। রোববার বেলা 11:30টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেন পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট শিক্ষানবিশ চিকিৎসকেরা। ভাতা বাড়ানোর দাবিতে নানা স্লোগান দেন তারা। দাবি মানা না হলে লাগাতার আন্দোলনের ঘোষণা চিকিৎসকদের। মাত্র 20,000-25,000 টাকায় আমরা সার্ভিস দিচ্ছি, যেটা আসলে আমাদের কষ্টকে জাস্টিফাই করে না। নবম গ্রেডে যত সুযোগ সুবিধা আছে সেটা প্রদান করা হবে, যে কোনো একটাই মেনে নিয়ে লিখিত প্রজ্ঞাপন জারি করুক, আমরা এখনই রাজপথ ছেড়ে দিব। রাজপথে বারবার কেন আমরা আসবো? আমরা রোগীর পাশে থাকবো, আমরা রোগীর সেবা দেবো, আমাদের দাবি আদায় হোক, আমরা এতটুকুই চাই। একই দাবিতে 22 ডিসেম্বরও শাহবাগ অবরোধ করেন এফসিপিএস প্রথম পর্ব পাশ করা চিকিৎসকরা। পরে বেতন বাড়ানোর আশ্বাসে তা প্রত্যাহার করা হয়। মঙ্গলবার মাসিক ভাতা 5,000 টাকা বাড়ানোর প্রজ্ঞাপন জারি হলেও তা প্রত্যাখ্যান করেন আন্দোলনরত চিকিৎসকেরা। আমরা তাদেরকে বলেছিলাম যে এটা আমাদের শেষ আলটিমেটাম, তারপর যদি আমাদের দাবি না মানা হয় তাহলে আমরা কিছু করার নেই, আমরা মহাসমাবেশ ডাকব। দেয়ালে পিঠ থেকে গিয়েছে, আমরা রাজপথে আবার নামতে বাধ্য হয়েছি। আমরা জানি জনদুর্ভোগের সৃষ্টি হচ্ছে, আমরা এই জন্য জনমানুষের কাছে আমরা আন্তরিকভাবে দুঃখিত। চিকিৎসকদের সড়ক অবরোধের কারণে বন্ধ হয়ে যায় যান চলাচল। চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। আজকে 11টা থেকে এই পর্যন্ত বসা আছে, সমস্যার ভিতরে আছি আমরা। কারণ অ্যাক্টিভে আমাদের সারাদিন চলে যাবে, রাত্রের বেলা তো লোকজনও থাকবে না, আমরাও গাড়ি চালাবো না, বন্ধ করে দিব। বিভিন্ন সরকারি হাসপাতালে কর্মরত রয়েছেন 10,000 পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেনি চিকিৎসক। তাদের আন্দোলনে ব্যাহত চিকিৎসা সেবা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দাবি পূরণের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করেছে বিগত সরকারের সময়ে চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যদের সংগঠন সহযোদ্ধা। রোববার সকালে ন্যায্য চাকরিতে পুনর্বহাল সহ 3 দফা দাবিতে রাজধানীর জাহাঙ্গীর গেটের সামনে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি শুরু করে তারা। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তাদের 3 দফা দাবি হলো, বিগত সরকারের আমলে যারা চাকরি হারিয়েছে তাদের পুনর্বহাল করতে হবে, প্রতিরক্ষা আইন সংশোধন করতে হবে, যদি চাকরিতে পুনর্বহাল করা সম্ভব না হয় তবে পেনশন দিতে হবে। পরে আন্দোলনকারীদের 6 প্রতিনিধির সঙ্গে কথা বলে 3 বাহিনীর প্রধানের একটি প্রতিনিধি দল 3 বাহিনীর প্রধানের পক্ষ থেকে 5 কর্মদিবসের মধ্যে কমিটি করার ঘোষণা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন 3 বাহিনী প্রধানের প্রতিনিধি সশস্ত্র বাহিনী বিভাগের ক্যাপ্টেন এনাম। এই কমিটি আন্দোলনরত চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যদের দাবি বাস্তবায়নে কাজ করবে বলে জানানো হয়। ওনারা আমাদেরকে কথা দিয়েছেন যে আগামী 5 কর্মদিবসের মধ্যে, অর্থাৎ আজকে থেকে আগামী 5 কর্মদিবসের মধ্যে জাস্টিস ফর কমরেডের প্রতিনিধি এবং সহযোদ্ধা প্ল্যাটফর্মের প্রতিনিধি নিয়ে একটি রিভিউ কমিটি গঠন করা হবে, যার মাধ্যমে পর্যায়ক্রমে আমরা যারা এখানে আছি তাদের দাবিসমূহ মেনে নেওয়া হবে, এটা ওনারা নিশ্চিত করেছেন। কুমিল্লার মাধাইয়া বাজারে আগুনে পুড়ে গেছে শতাধিক দোকান। মধ্যরাতে চান্দিনার ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন বাজারটিতে আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, মাধাইয়া বাজার মসজিদের পাশের একটি মিষ্টির দোকান থেকে আগুনের সূত্রপাত। ডোবার উপর কাঠের মাচা করে তৈরি দোকানপাট হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশেপাশের দোকানেও। খবর পেয়ে চান্দিনা, কুমিল্লা ও দাউদকান্দি ফায়ার সার্ভিসের 6টি ইউনিট এসে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় 2 ঘন্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন। ব্যবসায়ীরা জানান, আগুনে কাপড়, জুতা, ওষুধ, মিষ্টির দোকান সহ শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।
দুদিন ধরে উত্তরে শীতের প্রকোপ কিছুটা কমেছে। সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের ভোরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.4 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া পরিস্থিতি নিয়ে জানাতে পঞ্চগড় থেকে যুক্ত হয়েছেন সহকর্মী শফিকুল আলম। শফিকুল, পঞ্চগড়ে শীত কেমন অনুভূতি হচ্ছে, আর এই শীতে দৈনন্দিন জীবনযাত্রায় কি প্রভাব পড়ছে? জি, উত্তরের শীত প্রবণ এলাকা হিসেবে পরিচিত পঞ্চগড়ে কিন্তু আসলে বরাবরই দীর্ঘ সময় শীত থাকে এবং এই শীত কিন্তু অধিকাংশ সময় অর্থাৎ শীত মৌসুমের অধিকাংশ দিন জুড়েই কিন্তু পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়ে থাকে। তো আসলে বিগত 5 দিন কিন্তু টানা শৈত্যপ্রবাহ ছিল পঞ্চগড়ে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10-এর নিচে, 9 থেকে 10-এর মধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা থাকলে কিন্তু বলা হচ্ছে যে মৃদু পর্যায়ে শৈত্যপ্রবাহ। আমরা দেখেছি গতকালকে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বেড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 12.9 ডিগ্রি সেলসিয়াস। আজকে কিন্তু আমরা সকাল 6টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিসের যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন জিতেন্দ্রনাথ রায়, তার সাথে আমি কথা বলেছি। তিনি জানিয়েছেন যে আজকে গতকালকের তুলনায় আবার সর্বনিম্ন তাপমাত্রা কমে গিয়েছে। সকাল 6টায় প্রাথমিকভাবে রেকর্ড করা হয়েছে 10.4 ডিগ্রি সেলসিয়াস। আসলে এই সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডের সময়টা কিন্তু সকাল 9টা, 6টায় প্রাথমিকভাবে রেকর্ড করা হয়ে থাকে। আমরা আসলে দেখছি যে প্রতিদিন বিকেলের পর থেকেই মূলত শৈত্যপ্রবাহ শুরু হয়ে যায়। হিমশীতল বাতাস এবং হালকা কুয়াশা, রাত যত গভীর হতে থাকে কুয়াশার পরিমাণ বাড়তে থাকে। সেই কুয়াশা পরদিন কিন্তু সকাল 7টা থেকে 8টা পর্যন্ত থাকে। এরপরে আমরা আসলে ঝলমলে রোদ দেখতে পাই। রোদের কারণে সাধারণ খেটে খাওয়া মানুষ এদের কিছুটা স্বস্তি দেখা গেলেও আসলেও যারা সকালবেলা কাজে যোগ দেন, যারা দিনমজুর শ্রেণীর মানুষ, রিক্সা ভ্যান চালক, যারা কৃষি শ্রমিক, এদের কিন্তু সকালে যেহেতু কাজে যোগ দিতে হয় সে কারণে তাদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমাকে রিক্সাওয়ালা, ইজি ভ্যান চালক একাধিক জনের সাথে আমার কথা হয়েছে। তারা বলেছেন যে তাদের আসলে ঠান্ডার জন্য তারা রিক্সার ইজি বাইকের হ্যান্ডেল ঠিকমতো ধরে রাখতে পারছে না। এই ছিল শীত পরিস্থিতি নিয়ে পঞ্চগড় থেকে সর্বশেষ। শীত পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল আলম। জনবল সংকটে ব্যাহত হচ্ছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা কার্যক্রম। ওই দুই হাসপাতালে চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারী মিলিয়ে প্রয়োজনের তুলনায় শূন্য কয়েকশো পদ। জনবল সংকটের কারণে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত রোগীরা। 1998 সালে 500 থেকে 900 শয্যায় উন্নীত হয় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। প্রতিদিন 2000-এর বেশি রোগী ভর্তি হয় কাঙ্ক্ষিত সেবা পেতে হিমশিম রোগীরা। স্বল্প খরচে ভালো চিকিৎসা পেতে আশপাশের জেলার রোগীরা ভিড় করেন এই হাসপাতালে। তবে সময় মতো চিকিৎসক, নার্স না পাওয়ার অভিযোগ তাদের। যারা পেশেন্ট আছে তাদের হাতে খুব হারাহারা আচরণ করে এবং ঠিকমতো যে তাদের ডাকলে অনেক সময় দেখা স্যালারিটা খুলতে হয়, কিন্তু তারা টাইম টু টাইম যায় না। রাত্রে 2টা পরে ওরা ঘুমাই থাকে। এখন রোগী কোনো কারণে যদি দেখা যায় মরিও যায়, তাদের কোনো রকম কোনো ফিলস নাই। কর্তৃপক্ষ বলছে ভর্তি রোগী ছাড়াও বহির্বিভাগে প্রতিদিন গড়ে চিকিৎসা নেন প্রায় 4000 রোগী। হাসপাতালটিকে 1400 বেডে উন্নীত করা এবং পর্যাপ্ত জনবল নিয়োগ চাওয়া হয়েছে বলে জানান উপপরিচালক। 500 বেডের জনবলের যে চাহিদা সেটা পূরণ হোক প্রথমে, এবং আমাদেরকে যদি 1400 বেড করা হয় তাহলেও তো আমরা আরও জনবল পাবো। যদি জনবল দাও তাহলে আমরা আরও বেশি করে জনগণকে সেবা দিতে পারব। জনবল সংকটে ব্যাহত লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসা সেবাও। বিশেষ করে শিশু ওয়ার্ডে একই শয্যায় চিকিৎসা নিচ্ছে 2 থেকে 3টি শিশু। গড়ে প্রতিদিন ভর্তি থাকে 3 থেকে 400 রোগী। এখানে যে পরিমাণ রোগীর চাপ বেশি সে অনুপাতে কিন্তু আমাদের এখানে ডাক্তার নেই, নার্স এবং আপনার বিভিন্ন সেক্টরে কিন্তু জনবলের সংকট আছে। আমরা পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছি না, মেডিকেল অফিসার থেকে চিকিৎসা নিয়ে আমাদেরকে চলে যেতে হচ্ছে। গত 10 মাসে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 3 লাখের বেশি মানুষ। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। হাসপাতাল পরিস্থিতি নিয়ে জানাতে লক্ষ্মীপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, চিকিৎসা সেবা পেতে রোগীদের কি ধরনের সংকট পোহাতে হচ্ছে, আর জনবল নিয়োগ দেওয়া হচ্ছে না কেন আসলে? আসলে গত যে 21 বছর আগে যে হনসার সুজা যে সদর হাসপাতালটি রয়েছে, এই হাসপাতালটি 21 বছর আগে মূলত এটিকে 100 শয্যা উন্নীত করা হয়। 100 শয্যা উন্নীত করা হলেও এখনো যে 50 শয্যা যে জনবল সেটি দিয়ে এই কার্যক্রম চলছে। তবে গত 3 বছর ধরে যে সিনিয়র কনসালটেন্ট, গাইনি, চক্ষু, নাক, কান, গলা সহ প্রায় 10টি পদ এখনো খালি রয়েছে।
এর বাইরে কিন্তু জনবল যে মঞ্জুরিকৃত জনবলের যে সংখ্যা সেটি হলো 154 জন, কিন্তু সেখানে 160 জন জনবল রয়েছে। এর মধ্যে আর 50টি জনবল এখনো খালি। সবচেয়ে বেশি জনবল খালি রয়েছে নার্স, যে স্টাফদের নার্স রয়েছে সেখানে 23 জন নার্স এখন পর্যন্ত সংকট রয়েছে। অর্থাৎ এই প্রতিটি বিভাগে কিন্তু জনবল সংকটের কারণে যে চিকিৎসা সেবা সেটি হিমশিম খেতে হচ্ছে চিকিৎসা দিতে গিয়ে। এমনটি আমাদেরকে জানিয়েছিল এখানকার যে সদর হাসপাতালে যিনি আরব রয়েছেন অরূপ পাল এবং জেলা সিভিল সার্জন ডাক্তার আহমেদ কবিরের সাথেও আমার কথা হয়েছে। তারা যেটি জানিয়েছেন, তারা বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে যে পত্র পাঠান বা চিঠি দেন বা জানানো হয় যে জনবল সংকট দূর করার জন্য, কিন্তু এখন পর্যন্ত সেটি জনবল দূর না করায় কিন্তু মূলত যে স্বাস্থ্যসেবা সেটি ব্যাহত হচ্ছে। এই সদর হাসপাতালটি লক্ষ্মীপুর যে অত্যন্ত দূর দূরান্ত থেকে যারা রুগী আসছেন তারা কিন্তু এখানে চিকিৎসা নিতে আসছেন, কিন্তু প্রতিদিন ডোর আউটডোরে কিন্তু প্রায় 1000-এর মতো রুগী তারা চিকিৎসা নিচ্ছেন বিভিন্ন ডাক্তার দেখিয়ে। অর্থাৎ যে বিশেষজ্ঞ যে চিকিৎসক থাকার কথা সেটি না থাকার কারণে মূলত মেডিকেল অফিসার যারা রয়েছে তাদেরকে দিয়ে তারা চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরতে হচ্ছে। এর বাইরে আমরা সিভিল সার্জন যেটি জানিয়েছেন, গত 10 মাসে এই হাসপাতালে কিন্তু 3 লাখের বেশি মানুষ চিকিৎসা নিয়েছেন, এমনকি তিনি জানিয়েছেন। পাশাপাশি আমরা কিছুক্ষণ আগে যে শিশু ওয়ার্ডে গেছি, সেখানে 15টি বেড রয়েছে, কিন্তু সেখানে 100-র মতো রোগী ভর্তি রয়েছে। অর্থাৎ রোগীর চাপে একদিকে হাসপাতাল শয্যা সংকট হয়েছে, অন্যদিকে ডাক্তার না থাকার কারণে দুর্ভোগে পোহাতে হচ্ছে এখানকার যে চলাঞ্চলের মানুষ রয়েছে বা দূর দূরান্ত থেকে মানুষ তারা চিকিৎসা নিতে এসে ভোগান্তিতে পড়তে হয়েছে। তবে কবে নাগাদ এই সংকট দূর হবে সেটি এখন পর্যন্ত কেউ নিশ্চিত করে বলতে পারছে না। এর মধ্যে 2017 সালের 17 মার্চ লক্ষ্মীপুর যে 100 শয্যা হাসপাতালকে 250 শয্যা উন্নীত করা হলে সেখানে অবকাঠামো নির্মাণ করা হলেও কিন্তু সেটি এখন পর্যন্ত কার্যক্রম শুরু না হয় মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু দিন দিন বাড়ছে, এমনকি আমরা হাসপাতালে এসে দেখতে পেয়েছি। তবে এখানকার চিকিৎসক বা স্থানীয় মানুষের দাবি দ্রুত জনবল সংকট করে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন এখানকার এলাকাবাসী। জনবল সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা, এই বিষয়ে জানাচ্ছিলেন লক্ষ্মীপুর থেকে সহকর্মী আব্বাস হোসেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে। রোববার দুপুরে মরদেহ সিলেটে পৌঁছানোর পর শাহী ঈদগাহ মাঠে শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ। পরে সন্ধ্যায় কানাইঘাট কবরস্থানে দাফন করা হয়। স্বজনরা জানান, আওয়ামী লীগ সরকারের রোশানল থেকে বাঁচতে আত্মগোপনে ছিলেন হারিস চৌধুরী। পরবর্তীতে 2021 সালের 3রা সেপ্টেম্বর করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর চাপে মৃত্যুর বিষয়টি চাপা রেখে ঢাকার সাভারে দাফন করা হয় তাকে। গেল 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর হারিস চৌধুরীর মেয়ে সামিরা তানজিন চৌধুরীর রিটের প্রেক্ষিতে মরদেহ তুলে ডিএনএ পরীক্ষার নির্দেশ দেয় হাইকোর্ট। এতে হারিস চৌধুরীর পরিচয় শনাক্ত হলে বীর মুক্তিযোদ্ধা হিসেবে সম্মান দিয়ে দাফনের অনুমতি দেয় আদালত। বাংলাদেশে এসে যে পরিস্থিতির মধ্যে যে যুদ্ধ করে আমার বাবার সেই ইচ্ছাটা আমি পূরণ করলাম। আমার ভাই পদে পদে আমার সাথে ছিল, সে তার শারীরিক অবস্থার কারণেই হোক বা মানসিক তার যে একটা প্রেশার যে এই দেশের যেটা 15 বছর আমার বাবা ফেস করেছেন সেটা ফেস না করে তার নিজের স্বাস্থ্যের কারণে এবং তার মানসিক সুস্থতার কারণে সে হয়তো আমার সাথে ফিজিক্যালি ইনভলভ হতে পারেনি। কিশোরগঞ্জ ও নেত্রকোনার হাওরে চলছে বোরো আবাদের ব্যস্ততা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জমিতেই সময় কাটছে কৃষকদের। তবে উৎপাদন খরচ নিয়ে দুশ্চিন্তায় তারা। আবহাওয়া অনুকূলে থাকলে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ। হাওড়াঞ্চলে বোরো চাষের মৌসুম, চাষিরা এখন ব্যস্ত চারা রোপণ ও জমি তৈরিতে। কিশোরগঞ্জের হাওড়াঞ্চলে এবার 1,04,000 হেক্টর জমিতে আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর মধ্যে প্রায় অর্ধেক জমির চারা রোপণ শেষ, বাকি অর্ধেকও হয়ে যাবে খুব দ্রুতই। তবে সার, ডিজেল, কীটনাশকের দাম বেশি থাকায় উৎপাদন খরচ বেড়ে যাওয়ার শঙ্কায় কৃষকেরা। 30 কাঠা ক্ষেত লাগাইতেছি, সারের দাম বেশি, ডিজেলের দাম বেশি। সরকার যদি কমাই দিত তাহলে আমরা পোষাইতাম। জিনিসের দর বাড়তি, কিবা ধানের যদি বাড়ায় দেয় তো আমরা করতে পারব। তাহলে তো সুন্দর মতো ফসল মনে হয় আশা করা যায় ভালো হবে। জেলায় এবার 7,88,000 মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্য ঠিক করা হয়েছে। কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। লক্ষ্যমাত্রা অনুযায়ী এই কার্যক্রম এগিয়ে চলছে। আশা করতেছি যে আমাদের উৎপাদন যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তার এটা ছাড়িয়ে যাবে
এর একটা কারণ হলো যে আবহাওয়া এই মুহূর্তে আবহাওয়া অনুকূলে আছে, দ্বিতীয়ত আমাদের হাইব্রিড আবাদ একটু বাড়বে। নেত্রকোনায়ও জমিতে চারা রোপণে ব্যস্ত চাষিরা। জেলায় 1,85,448 হেক্টর জমির আবাদের লক্ষ্য এবার। এদিকে 43,000 কৃষককে 86 মেট্রিক টন বীজ ধান দিয়েছে কৃষি বিভাগ। আবহাওয়া অনুকূলে রয়েছে, আমাদের পর্যাপ্ত পরিমাণে সারের মজুদ রয়েছে, বীজতলার যে চারাগুলো আছে সেগুলি সুস্থ রয়েছে। আমরা আশা করছি আমাদের লক্ষ্যমাত্রার চেয়ে আবারটা আরও বেশি হবে। এবছর 43,000 কৃষককে আমরা বিনামূল্যে 2 কেজি করে হাইব্রিড ধানের বীজ সহায়তা দিয়েছি, যাতে আমাদের হাইব্রিড ধানের আবারটা এই জেলায় বৃদ্ধি পায়। নেত্রকোনায় ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 12,76,253 মেট্রিক টন। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অবকাঠামো উন্নয়ন ও ব্যবস্থাপনার অভাবে ধ্বংসের পথে রাঙামাটির সরকারি হাঁস প্রজনন খামারটি। নষ্ট হয়ে গেছে বাচ্চা উৎপাদনের মেশিন, খামারে নেই জনবল, এতে উৎপাদন শূন্যের কোটায় নেমে এসেছে, ফলে খামার করতে পারছে না উদ্যোক্তারা। কাপ্তাই হ্রদের তীরে রাঙামাটি শহরের আসাম বস্তিতে 2001 সালে গড়ে তোলা হয় হ্যাচারি সহ আঞ্চলিক হাঁসের খামার। 2010 সাল পর্যন্ত খামারে হাঁস উৎপাদন স্বাভাবিক ছিল। তবে অবকাঠামো উন্নয়ন ও ব্যবস্থাপনার অভাবে ধ্বংসের পথে খামারটি। নষ্ট হয়ে গেছে বাচ্চা উৎপাদনের সরঞ্জাম। অভিযোগ রয়েছে নানা অনিয়মের কারণে পুরো বন্ধ হয়ে যায় হাঁস উৎপাদন। চাইলে কিন্তু অনেক হাঁসের একটা ফার্ম করতে পারি। এখন বর্তমানে যে আমাদের আসাম বস্তি পশু হাসপাতাল আছে, এখানে আমাদের চাহিদা এতটুকু এরা দিতে পারতেছেন ডেলিভারি। যে সময় আমরা আজকে অনেকদিন ধরে যোগাযোগ করতেছি, এখানে হাঁস ফার্মে হাঁস নাই। অফিসার যিনি আসছিলেন উনি তো দুর্নীতিবাজ করে সবকিছু মেরে চলে গেছে। আমরা হাঁসও পাইতেছি না, ডিমও পাইতেছি না, ভালো বাচ্চাও পাইতেছি না। খামারের 6টি শেডের মধ্যে 5টি খালি পড়ে আছে। বাইরে থেকে বাচ্চা এনে একটি শেডে লালন পালন করছে খামার কর্তৃপক্ষ। রাঙামাটির পাশাপাশি চট্টগ্রাম বিভাগ, কক্সবাজার, রাঙ্গুনিয়া, রাউজান, ওখান থেকেও আমাদের প্রচুর হাঁসের বাচ্চার ডিমান্ড থাকে আর কি। কারণ আমরা যদি এখানে নিজস্ব হাঁসের বাচ্চা উৎপাদন করতে পারি, তাহলে আমরা এটা এই যে ডিমান্ডের চাহিদা পূরণ করতে সক্ষম হব আর কি। সংকটের সুযোগে প্রতিষ্ঠানের সীমানা প্রাচীর ভেঙে সাধারণ মানুষ অবাধে চলাচল করছে। চুরি হয়ে যাচ্ছে খামারের যন্ত্রপাতি। নতুন করে উৎপাদন শুরুর পরিকল্পনা চলছে বলে জানালেন ব্যবস্থাপক। সবগুলো ওয়াল হচ্ছে উপরের ছাদ থেকে সিলিং খসে পড়তেছে। আমরা যেখানে হাঁস রেয়ারিং করি ওইখানের অবস্থা খুবই করুণ। মানে বর্ষাকালে পানি পড়ে, এগুলো হাঁসের রোগ ব্যাধি দেখা যাচ্ছে আরো একটু বেশি হয়ে যাচ্ছে এই সমস্যার কারণে। খামারটিতে মাসে প্রায় 5,000-এর বেশি বাচ্চা উৎপাদন হতো। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চাঁদপুরের হাইমচরের তেলির মোড় এলাকায় 2 ঘন্টার সবজি হাটটি ধীরে ধীরে বেশ পরিচিত হয়ে উঠেছে। নদী ও চরাঞ্চল থেকে আসা শাকসবজি, মাছ, হাঁস ও মুরগি সহ নানা ধরনের কৃষিপণ্য বিক্রি হয় এই হাটে। প্রতিদিন অন্তত 10 লাখ টাকার লেনদেন হয় এই হাটে। বিষমুক্ত সতেজ পণ্যের জন্য হাটটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে স্থানীয়দের কাছে। ভোর থেকেই মেঘনা নদীর তেলির মোড়ে অপেক্ষায় থাকেন স্থানীয় ক্রেতা, পাইকার ও খুচরা ব্যবসায়ীরা। ফরমালিন মুক্ত তরতাজা সবজি কেনার জন্যই ব্যবসায়ীদের এই অপেক্ষা। চাঁদপুরের হাইমচরের নীলকমল, মাঝের চর, গাজীপুর, ঈশানবালা সহ আশপাশের বেশ কয়েকটি চর থেকে হাটে আসে ট্রলার বোঝাই শাকসবজি। এটা এত ব্যাপক ছিল না ওই সময়, তো ধাপে ধাপে তারা এটা ব্যাপক বিস্তার লাভ করছে। এখানেও তাজা মাল, কোনো ফরমালিন নাই, তরি তরকারি। আমরা সকালে আসি, আয় আবার 10টা সাড়ে 10টার দিকে যখন কাঁচামাল বেচতে তাহলে আবার জায়গা। প্রতিদিনই 2 ঘন্টার জন্য বসে এই হাট। এর মধ্যেই বেচাকেনা শেষ হয় পেঁয়াজ, রসুন, বাদাম, মিষ্টি কুমড়া, শাক সবজি, মাছ, হাঁস ও মুরগি সহ নানা ধরনের কৃষিপণ্য। তবে শীত মৌসুমে তা আরও জমজমাট হয়ে ওঠে। এখান থেকে আমি সহজভাবে কম দামে কিনতে পারি এবং এগুলা কিনে আমি উপভোগ করি এক ধরনের, কারণ সব শাকসবজিগুলাই তরতাজা। অনেক দূরের থেকে ব্যাপারীরা আসে, রায়পুর, লক্ষ্মীপুর, ফরিদগঞ্জ, হায়দ্রাবাদ ওদিকের থেকে আসে। তারা আইসা আর এই জায়গায় বেচা কিনে আপনার 1 ঘন্টা, হাইস্ট আপনার 2 ঘন্টা। চর উন্নয়ন ও সমন্বিত পুষ্টি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে কৃষকদের প্রশিক্ষিত করা হয়েছে। হাটটিতে ক্রেতা বাড়তে থাকায় এর আধুনিকায়নের কথা জানিয়েছে কৃষি বিভাগ। উপজেলা কৃষি অফিসার এবং যে পরিষদ থেকে
ওখানে একটা যে চরের যে বাজারটা আছে, তেলেরমোড় বাজারটা আছে, সেটাকে আধুনিকায়ন করে সেখানে শেড নির্মাণ করে যেন কৃষকরা তাদের পণ্যগুলো এনে সেগুলো যাতে ঝড় বৃষ্টি থেকে রক্ষা করে তারা বিক্রি করতে পারে, সেজন্য তাদেরকে করা হচ্ছে, মানে উদ্বুদ্ধ করা হচ্ছে। জেলার হাইমচরে ৬২৫ হেক্টর ফসলি জমিতে আবাদ হয় বিষমুক্ত নানা কৃষিপণ্য। এর সম্প্রসারণে সরকারি পদক্ষেপের দাবি জানিয়েছেন কৃষকরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। ধন্যবাদ সবাই।